নমস্কার সবাইকে নতুন ভিডিওতে অনেক স্বাগত। এখানে আসার পর যখন ধরুন ওই সন্ধেবেলায় একটু রাস্তার দিকে বেরোতাম, একটাও আমাদের দেশের মতো কেউ ফুচকা বা তেলে ভাজা নিয়ে বসে না। আর এখানে এটা ভারী আক্ষেপের একটা জায়গা। আমাদের দেশে যেমন সবাই কম বেশি একটু সন্ধেবেলায় বেরিয়ে ফুচকা মোমো এসব খায়, এখানে সেটা আবার হয় না। হয় আমেরিকান জিনিসপত্র পাওয়া যায়, তবে ওই আর কি, খেতেও বাঙালি তো কিছু সময় মনে হয় একটু দেশীয় খাবার না হলে ভালো লাগে না। কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে যেখানে এগুলো পাওয়া যায়, কিন্তু দামটা বড্ড বেশি, তাই সবসময় কিনে খাওয়াও হয় না। আর বাইরে খাওয়াও এতটা ভালো নয় বলে আমি চেষ্টা করি একটু ঘরেই কিছু বানিয়ে নিতে। আজকে তেলাপিয়ার ফিলে দিয়ে বেশ কয়েকটা ফিশ ফ্রাই বানিয়ে নিয়েছিলাম, যাতে ইচ্ছা হলে টুক করে একটু ভেজে খেয়ে নিতে পারি। তবে এই রেসিপিটা আগেও শেয়ার করেছি, তাই আলাদা করে আর কিছু বলছি না। আজকে বলবো এখানকার কিছু কথা। এখানে যখন আসি তখন বাড়ির লোকজন আর বন্ধু বান্ধব ফোন করতো, বিভিন্ন জিনিসের কথা জিজ্ঞেস করতো। গতবার আমার কাকিমণি বাড়ির ভাড়া শুনে অবাক হয়ে যায় যে বছরে আমরা প্রায় এখানে থাকতে গেলে 15 লাখ টাকার মতন ভাড়া দিই। তো ভাবলাম এটা নিয়ে একটু আলোচনা করি, আমেরিকায় থাকতে গেলে কিরকম খরচপাতি হয় বা লিভিং কস্ট এখানকার কিরকম। এখানে আসার পর এতগুলো মাস থাকার পর আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে আমি সেটাই শেয়ার করছি। তবে আমরা যেহেতু অ্যাপার্টমেন্টে রেন্টে থাকি, তাই সেটাই বলতে পারবো। যাদের ধরুন এখানে নিজস্ব বাড়ি আছে তাদের বিষয়গুলো আমার কিন্তু একদমই জানা নেই। শুরুতেই বলি, এখানে কিন্তু স্টেট ওয়াইজ জিনিসপত্রের দাম নির্ভর করে। আমরা যেমন রয়েছে টেক্সাসে, আর এখানে তুলনামূলকভাবে একটু কমই খরচ হয়। তবে এখানে সবচেয়ে বেশি টাকা যায় ভাড়াতে, আর এটা পুরোটাই নির্ভর করে আপনি কোন জায়গায় ভাড়া নেবেন। যেমন ধরুন আমাদের কলকাতার টপ জায়গায় ভাড়া নিলে একটু বেশি ভাড়া পড়ে, আর ধরুন ভেতরের দিকে নিলে একটু কম। এখানেও তেমন, যেমন ক্যালিফোর্নিয়ার নিউ ইয়র্কের দিকে ভাড়াটা একটু বেশি, আর আমরা যেখানে থাকি টেক্সাসে ভাড়াটা একটু হলেও কম পাই। যেমন আমাদের কথাই বলি, আমরা এখানে 1 BHKতে থাকি, আর এখানকার ভাড়া প্রায় $1500। আমাদের ভারতীয় টাকায় যেটা 1,20,000 টাকা। তাও আমরা অনেকটা ভেতরে থাকি। আবার ধরুন যদি ডাউনটাউনের এরিয়াতে থাকা যায়, তাহলে সেখানে এই ভাড়াটাই হয়ে দাঁড়াবে $2,000 থেকে $2,200। তাও আবার 1 BHK, মানে ধরুন 1,60,000 থেকে 1,75,000। আবার আমরা যেখানে থাকি এই হিউস্টনের ভেতরেও এমন অনেক জায়গা রয়েছে যেখানে আপনার ভাড়া প্রায় $900 থেকে $1,000 মধ্যে পড়ে, মানে 70 থেকে 80,000 টাকা। আমার যেমন একটাই সন্তান, আবার যদি ধরুন কারোর দুটো বাচ্চা থাকে, তাহলে কিন্তু তাকে 2 BHK নিতে হবে। আবার অনেকে ধরুন এখানে এসে কর্মসূত্রে, তারা একসাথে 3-4 জন থাকে, তখন আবার ভাড়াটা একটু সেভিংস হয়। এখানকার ঘরগুলো সাজানোই থাকে, ধরুন গ্যাস, ওভেন, মাইক্রোওভেন, ফ্রিজ এসব কিছু থাকে। আবার কিছু অ্যাপার্টমেন্টে ওয়াশিং মেশিনও রয়েছে। যেমন আমাদের অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা রুমেই আলাদা আলাদা করে ওয়াশিং মেশিন থাকে। তবে এখানে এমন কিছু অ্যাপার্টমেন্ট থাকে যেখানে কমন ওয়াশিং মেশিন থাকে। আবার এমনও বেশ কিছু অ্যাপার্টমেন্ট রয়েছে যেখানে ওয়াশিং মেশিন থাকেই না, তারা আলাদা করে লন্ড্রি ল্যাবে গিয়ে কাচতে দেয়। এবং এই লন্ড্রি ল্যাবে কাচতে দেওয়া বা কমন ওয়াশিং মেশিনে যদি কাচা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ব্যালেন্স পে করতে হয়। তাও ধরুন প্রত্যেকবার $5 থেকে $6 করে তো দিতেই হয়। এটা গেল বাড়ি ভাড়ার কথা। বাড়ি ভাড়ার সাথেই রয়েছে মেনটেনেন্স। আমাদের যে অ্যাপার্টমেন্টে থাকি সেখানে বাড়ির রেন্টের সাথে আমাদের মেনটেনেন্সটা কেটে নেয়, তার সাথে কেটে নেয় জলের বিলটা। আবার ইলেকট্রিসিটির বিলটা কিন্তু আলাদা করে পে করতে হয়। তবে অ্যাপার্টমেন্টে থাকার সুবাদে একটা ভীষণ সুবিধা পাওয়া যায়। যখন কোনো রকম সমস্যার মধ্যে আমরা পড়ি, ধরুন কিছু খারাপ হয়ে গেল বা ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম দেখা দিল, তখন আমরা পেস্ট কন্ট্রোলে ফোন করি এবং তারা এসে সমস্ত কিছু সারিয়ে দিয়ে যায়। সেটার জন্য আলাদা রকমভাবে কোনো টাকা পে করতে হয় না। ওই মাসের শুরুতেই যখন আমাদের রেন্ট নেয়, তখন তার সাথে এই জিনিসগুলো ধরে নেয়। এছাড়া বাড়ি ভাড়া নেওয়ার পাশাপাশি আপনাকে আর একটা জিনিস যেটা করতেই হবে অবশ্যই, সেটা হলো হোম ইন্স্যুরেন্স। এখানে হোম ইন্স্যুরেন্সের প্রতি প্রত্যেক মাসে $20 বা $1,600 টাকা করে দিতে হয়। আর এটা কিন্তু নেওয়া এখানে বাধ্যতামূলক, যেহেতু রয়েছে এখানে সমস্ত কাঠের বাড়ি। বিভিন্ন রকম ঝড় ভূমিকম্প তো লেগেই রয়েছে, এছাড়া চুরি এসবও হয়। ঝড় বা ভূমিকম্পে আপনার ঘর তছনছ হয়ে গেল, সেক্ষেত্রে এই হোম ইন্স্যুরেন্সটা যেহেতু আপনি দিয়েছিলেন, তাই পরবর্তীকালে সমস্ত জিনিসটা আপনি আবার ফিরে পাবেন। আপনার ঠিক যেরম যা যা জিনিস ছিল সবটা আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। এবার বলি এখানকার ইলেকট্রিক বিলের কথা। এটাও প্রায় অনেকটাই আসে, তবে এটা রেন্টের মধ্যে নেওয়া হয় না, কারণ কোনো মাসে তো এক আসে না। তবে এখানকার ইলেকট্রিক বিলটা অনেক বেশি আসে। এখানকার বেশিরভাগ অ্যাপার্টমেন্টে রান্নার জন্য গ্যাস থাকে না, থাকে ইলেকট্রিক্যাল ওভেন। এছাড়া রয়েছে গরমে এসি আর শীতে হিটার। এসিটা তুলনামূলকভাবে কম চালানো হলেও ঠান্ডায় হিটারটা চালাতে হয় বেশি। যেমন আমাদের এখানে গরমে $90 থেকে $100 মতন আসতো, শীতে হিটারের চক্করে সেটা চলে যায় $150 কাছাকাছি। তখন ওটা হয়ে দাঁড়ায় প্রায় 12,000 টাকার মতো।
এবার বলি এখানকার মেডিকেল ইন্স্যুরেন্সের কথা। আমেরিকায় থাকতে গেলে এগুলো বাদ দিয়েও আরও একটা গুরুত্বপূর্ণ দিকে টাকা দিতে হয়, সেটা হলো মেডিকেল প্ল্যানে। তাই এখানে আসার পর এই মেডিকেল প্ল্যানটা কিন্তু করা খুবই দরকার। বাই এনি চান্স যদি আপনি এখানে অসুস্থ হন, তাহলে যে পরিমাণ টাকা আপনার বিল হবে, আপনার সমস্ত জমাপুঞ্জি দিয়েও কিন্তু সেটা সম্ভব না মেটানো। এবার ধরুন নর্মালি আপনার কোনো রকম প্ল্যান নেই, অথচ আপনি ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, সেক্ষেত্রে একজন জেনারেল ফিজিশিয়ানকে আপনাকে দিতে হবে $300 থেকে $350। তবে আপনি যদি মেডিকেল কভারেজের মধ্যে থাকেন, সেটা কিন্তু সেখান থেকেই কেটে নেবে। আবার ধরুন আপনি অফিস এমপ্লয়, তাহলে তার ম্যাক্সিমামটাই অফিস দেবে, কিছুটা আপনাকে পে করতে হবে, যেমনটা আমাদের ক্ষেত্রেই হয়েছে। তবে প্ল্যান কি নেবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে। বিভিন্ন রেঞ্জের প্ল্যান রয়েছে, যেই প্ল্যানটা আপনি নেবেন সেই প্ল্যানের ম্যাক্সিমামটাই অফিস দেবে, আর বাকিটা দিতে হবে আপনাকে। এছাড়া এখানে আরও দুটো চোখ আর দাঁতের জন্য আলাদা ইন্স্যুরেন্স করতে হয়, এবং তার জন্য মোটামুটি $100 মতন মাসে কাটে। তো সব মিলিয়ে মোটামুটি আমরা মাথা পিছু প্রত্যেক মাসে $300, মানে আমাদের 3 জনের $900 মতন পে করি, যেটা ধরুন ভারতীয় টাকায় আমাদের 72,000 টাকার মতন পড়ে। কিন্তু এখানে সেটা কিছুই নয়। তবে এগুলো বাদ দিয়েও রয়েছে খাওয়া দাওয়ার খরচ, গ্রসারি আইটেম থেকে শুরু করে মাছ, মাংস, ডিম সব কিছু। তবে আমেরিকান মলগুলিতে যে সমস্ত মাছ মাংস পাওয়া যায় তার দামটা কিন্তু তুলনামূলকভাবে কম হয়। কিন্তু আপনি যদি রুই কাতলা পেতে চান, তাহলে যেতে হবে আপনাকে বাংলা বাজার, আর সেখানে মাছ মাংসের দাম তুলনামূলক একটু বেশি থাকে, তাই খরচটাও একটু বেড়ে যায়। এছাড়া রয়েছে ঘরের টুকটাক জিনিস, আবার বাইরে ঘুরতে যাওয়া, মাঝে মধ্যে একটু খাওয়া দাওয়া, সেক্ষেত্রেও একটা খরচ পড়ে। যেমন আমেরিকান রেস্টুরেন্টগুলোতেই যদি আপনি খেতে যান, তাহলে সেখানে যেই খরচের মধ্যে কুলিয়ে যাবে, সেটা কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে হবে না। তাই এখানেও প্রায় $100 থেকে $150 পড়েই যায়। আরও একটা যদিও বা বড় খরচ এখানে রয়েছে, যাদের গাড়ি থাকে সেটা তাদের করতে হয়। গাড়ির মেনটেনেন্স, ইএমআই থেকে শুরু করে গাড়ির ইন্স্যুরেন্স করা। তবে আমাদের তো গাড়ি নেই, তাই এই বিষয়টা খুব একটা ভালো মতন জানি না। কিন্তু মাঝে মধ্যেই শপিং করার জন্য বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য একটু আধটু গাড়ি তো করতেই হয়। তো সেই সমস্ত মিলিয়েও কিন্তু $100 থেকে $150 মাসে পড়েই যায়। এছাড়াও রয়েছে মোবাইলের বিল, ইন্টারনেট বিল। তো এই সমস্ত কিছু নিয়েও মোটামুটি মাসে $150 থেকে $200 পড়েই যায়। এই সমস্ত বড় বিলগুলো মেটানোর পর আসে ধরুন আপনার টুকটাক জিনিস, ঘরের আসবাবপত্র, জামা কাপড়, শখের কিছু জিনিস কেনা, সেগুলো যদিও বা ব্যক্তি বিশেষে নির্ভর করে। আবার ধরুন এখানে থাকাকালীন মাঝে মধ্যেই অনেক সময় একটু বড় ট্যুর করা হয়, তখনও একটা টাকা যায়। তো সেই টাকাটাও মোটামুটি সবাই কম বেশি করে প্রত্যেক মাসেই একটু করে সরিয়ে রাখে। 3 জনে থাকতে গেলে মোটামুটি কিরম খরচপাতি হয় আমি সেটা নিয়ে আলোচনা করলাম। এছাড়াও আর একটা এডুকেশনাল খরচ যুক্ত হয়, যেটা এখনও ক্লিয়ার হয়নি, যেহেতু ও স্কুলে পড়ে না। আর হিউস্টনে মান্থলি লিভিং কস্ট কেমন পড়ে সেটা আলোচনা করতে করতে আমার ওইদিকে ফিশ ফ্রাইটাও বানানো হয়ে গেল। টুকটাক একটু ধরুন বন্ধু বান্ধব এলো বা ঘরেও কখনো কখনো ইচ্ছা হলে টুক করে একটু বের করে ভেজে খেয়ে নিতে পারবো। তো এর সাথে সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করলাম। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।